এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি WBPSC মিসসেলেনিয়াস মেইনস এক্সামসের অ্যারিথমেটিক কোশ্চেন সলিউশনের পার্ট 2। পার্ট 2 বলতে 2006 সালের পার্ট 2, বাট পার্ট 2 এর এ, অর্থাৎ পার্ট 2 এ 8টা কোশ্চেন ছিল। তো 8টে কোশ্চেনের ভিডিও একটা ভিডিওতে প্রোভাইড করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না দেখে সেটাকে আমি আরও দুটো পার্টে আমি ডিভাইড করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পার্ট 2 এ, আর পার্ট 2 বি বা পার্ট 3 যেটা নাম আমি দেবো সেটা পরে তোমরা পাবে। তো এর আগে কোশ্চেন আমি প্রোভাইড করেছিলাম তোমাদের আই থিঙ্ক 6টা কোশ্চেন, এখানে মোট 4টে কোশ্চেন এবং তারপরে থাকছে আমাদের আরও 4টে কোশ্চেন, যেটা পরের পার্টে আমি দেবো একটু টাইমের প্রবলেমের জন্য। ওকে, তো যাই হোক, দেখো প্রথম কোশ্চেন কি আছে এই পার্টের। বলা হচ্ছে 3 men and 4 boys can earn raise 756 মানে 756 in 7 days. 11 men and 13 boys can earn raise 3008 in 8 days. In what time will 7 men with 9 boys earn 2480? 3জন মেন এবং 4জন বয় 756 টাকা আর্ন করতে পারে 7 দিনে। 11 জন মেন 13 জন বয় আর্ন করতে পারে 3008 টাকা 8 দিনে। তাহলে কত সময় 7 জন মেন এবং 9 জন বয় আর 2480 টাকা টোটালিতে আর্ন করবে? তো দেখো, এই কোশ্চেনটা করার জন্য আমি ধরে নিতে পারি একজন মেনের ডেইলি আর্নিং x টাকা এবং একজন বয়ের ডেইলি আর্নিং y টাকা। তাহলে আমরা এখানে লিখবো লেট ডেইলি, বা লিখতে পারো ওয়ান ডে আর্নিং, ঠিক আছে, ডেইলি আর্নিং অফ এ ম্যান is rupees x and daily earning of a boy is rupees y. আমি ধরে নিলাম একজন ম্যানের ডেইলি আর্নিং হচ্ছে x টাকা এবং একজন বয়ের ডেইলি আর্নিং হচ্ছে y টাকা। তাহলে 3জন ম্যানের আর 4জন বয়ের ডেইলি আর্নিং কত হবে, একদিনের আর্নিং কত হবে? ঠিক আছে, দেয়ারফোর আমি কোশ্চেনের থেকে লিখতে পারি বাই কন্ডিশন ওকে, বা এইভাবেও লিখতে পারি আমরা দেয়ারফোর বাই কন্ডিশন না লিখে প্রথমে লিখতে পারি দেয়ারফোর ডেইলি আর্নিং of 3 men and 4 boys, 3জন মেন এবং 4জন বয়েজের ডেইলি আর্নিং তাহলে কত হবে 3x প্লাস 4y, এত টাকা। আর এই টাকাটা ইজ ইকুয়াল টু আমরা কিভাবে বেরোবো সেটা আমরা লিখবো। ওকে, এত টাকা, এই টাকাটা আসছে, আমি এখান থেকে লিখতে পারি দেয়ারফোর, ওকে, আচ্ছা, অ্যান্ড ডেইলি আর্নিং of 11 men and 13 boys কত হবে তাহলে 11x প্লাস 13y, এত টাকা। এবার দেখো, এই যে ডেইলি আর্নিং, এই 3জন মেন 4জন বয়ের একদিনের আর্নিং 3x প্লাস 4y, আর আমাদেরকে 7 দিনের আর্নিং দেওয়া আছে 756। তাহলে আমি একদিনের আর্নিং কত হবে 756 বাই 7 অর্থাৎ 108, আমি লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু 108। তাহলে আমি এখানে লিখবো দেয়ারফোর বাই গিভেন কন্ডিশন আমরা লিখতে পারি 3x প্লাস 4y দিস ইজ ইকুয়াল টু 756 বাই 7, যেটা ইমপ্লাই করবে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 108। এটাকে নাম্বার 1 ইকুয়েশন আমরা বলতে পারি। অ্যান্ড 11x প্লাস 13y দিস ইজ ইকুয়াল টু 3008কে 8 দিয়ে ভাগ দিলে একদিনের আর্নিং, এটা আমাদের এমপ্লাই করবে 11x প্লাস 13y ইজ ইকুয়াল টু 8 3 24, 8 7 56, 8 6 8 40। এটাকে আমি 2 নম্বর নাম দিতে পারি। তাহলে দেখো 1 নং সমীকরণ 2 নং সমীকরণ এদেরকে আমরা অপনয়ন পদ্ধতিতে যদি সলভ করি, তার জন্য আমরা কি করব, ওয়াইটাকে ইকুয়াল করতে চাইছি, তাহলে এই ইকুয়েশনকে 13 দিয়ে এবং এই ইকুয়েশনকে 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করে আমরা বিয়োগ করি, অর্থাৎ অপনয়ন পদ্ধতির থ্রুতে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু এখান থেকে বের করতে পারবো। তাহলে আমি সেটা কি করব, মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 উইথ কত, মাল্টিপ্লাইং বাই
13 and equation 2 by 4 and then subtracting 1 from 2 we get, দেখো কি পাবো 1 from 2 দুই নাম্বার ইকুয়েশনকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা আমাদের হবে 44x আর 13 4 52y ইজ ইকুয়াল টু 4 দিয়ে যখন গুণ দিব 4 6 24 এর 4 থাকলে 2 4 7 28 আর 2 30 শূন্য 3 4 3 12 আর 3 1504 আর এটাকে যদি 13 দিয়ে গুণ দেওয়া যায় তাহলে 13 3 39x প্লাস 13 4 52y ইজ ইকুয়াল টু 1300 13 8 104 তাহলে 1404। এটা যদি আমরা এবার সাবট্রাক্ট করি তাহলে চিহ্নগুলো আমাদের চেঞ্জ হবে আর এটা কাটা গেল 44 থেকে 39 চলে গেলে 5x ইজ ইকুয়াল টু 1504 থেকে 1404 যদি চলে যায় তাহলে কত 100। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাই করবে x ইজ ইকুয়াল টু 20। তাহলে x এর মান আমি 20 পেলাম। এই x এর মান আমি 1 নং ইকুয়েশন পুট করে দিতে পারি। পুটিং ভ্যালু অফ x in equation 1 we get 1 নং ইকুয়েশন যদি পুট করি তাহলে দেখো 3 ইন্টু x এর জায়গায় আমি 20 পুট করলাম প্লাস 4y ইজ ইকুয়াল টু 108। যেখান থেকে 20 3 60 সেটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে 4y ইজ ইকুয়াল টু 108 মাইনাস 60 অর্থাৎ 48 হবে। তাহলে y এর ভ্যালু এলো 12। তাহলে আমি x এর ভ্যালু 20 পেলাম এবং y এর ভ্যালু পেলাম 12। মানে একজন ম্যানের ডেইলি আর্নিং 20 এবং একজন বয়ের ডেইলি আর্নিং 12। তাহলে কোশ্চেন আমাকে বলেছিল যে 2480 টাকা কত দিনে 7 জন মেন এবং 9 জন বয় আর্ন করতে পারবে। তাহলে আমরা প্রথমে বের করব 7 জন মেন এবং 9 জন বয়ের এক দিনের আর্নিং কত। তাহলে আমি এবার লিখতে পারি যে দেয়ারফর ডেইলি আর্নিং of 7 men and 9 boys is equal to কত হবে 7 জন মেনের ইনটু তাদের ডেইলি আর্নিং অর্থাৎ 20 আর 12 জন আর হচ্ছে আমাদের 9 জন বয় তাদের ডেইলি আর্নিং 12 করে তাহলে 140 আর এদিকে 12 9 108 তাহলে 248 কত 248 এটা টাকা 248 টাকা হলো তাদের ডেইলি আর্নিং। তাহলে 2480 টাকা তারা কতদিন আর্ন করবে চেয়েছিল। তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর 7 men and 9 boys can earn rupees 2480 in কিভাবে 2480 কে 248 দিয়ে ভাগ দিই 10 days 10 দিনে তারা এই টাকাটা আর্ন করতে পারবে। তো একটু লেন্দি কোশ্চেন বাট ভালো কোশ্চেন। আশা করছি তোমরা এই কোশ্চেন সলিউশন বুঝতে পেরেছো। তো সাথে সাথে কোশ্চেন বুঝতে থাকো এবং সাথে সাথে এটাকে তোমরা কিন্তু একটা নোটসের মতন করে তৈরি করে থাকো। পরীক্ষার আগে এগুলো একবার তোমরা চাইলে রিভিশন দিয়ে যেতে পারো। তাহলে চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন 1 এর বি। তাহলে দেখো পরের কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 এর বি আমাদেরকে কি বলছে। কোশ্চেন নাম্বার 1 এর বি দেওয়া আছে ইন এ মিক্সচার অফ 3 ভ্যারাইটিস অফ টি the ratio of their weights is this এর রেশিও দেওয়া আছে। প্রথমটা থেকে 5 kg tea of first variety, 10 kg tea of second variety and some quantity of tea of the third variety are added to the mixture. The ratio of weights of 3 varieties of tea becomes as 5:7:9. Find the quantity of third variety of tea in the final mixture. তো এটা সেম টু সেম কোশ্চেন তোমাদের WBPSC মিসেলেনিয়াস 2010 এর 4 নম্বর কোশ্চেন অর্থাৎ পার্ট 1 এর যে ভিডিও প্রোভাইড করেছি সেখানে 4 নম্বর কোশ্চেন দেখো সেম টু সেম কোশ্চেন পিএসসি রিপিট করেছে কত সালে 2010 সালে এবং এটা আমরা কোন সাল করছি এটা 2006 সাল। তাহলে আমি তোমাদের বারবার বলছি প্রিভিয়াস ইয়ার্স গুলো করে যাও, রিপিটেশনের চান্স আছে। একটা কোশ্চেন অন্তত হলো রিপিট হওয়ার চান্সেস আছে, নাও হতে পারে বাট হওয়ার চান্সেস আছে। তো এই কোশ্চেনটা অলরেডি আমি এর আগে সলিউশন প্রোভাইড করে দিয়েছি, তাই এটা আবার নেক্সট সলিউশন তোমাদেরকে আমি আর করছি না, তাতে ভিডিওটাতে ফালতু করে কোনো লাভ হবে না। তোমরা সেখান থেকে যদি নাও দেখে থাকো সেটা দেখে নিও। 2010 সালের কোশ্চেন 4 অর্থাৎ পার্ট 1 এর ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো দেখে নিচ্ছি এর পরের কোশ্চেন কি আছে। এর পরের যেটা কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 2 এর এ। আজকে মোট কটা কোশ্চেন করাবো তোমাদেরকে 4টে কোশ্চেন্সের সলিউশন, তার মধ্যে একটা তো আগেরই থাকছে। 3টে কোশ্চেন্স অ্যাকচুয়ালি সলিউশন করব, কোশ্চেনগুলো বড় বড় আছে তাই। আর বাকিটা আমি তোমাদের থার্ড পার্টে অর্থাৎ এর পার্ট 2 এর বি তে আমি তোমাদেরকে প্রোভাইড করবো। একটু টাইম কম থাকার জন্য আমি টোটালটা একটা পার্টে করে উঠতে পারছি না, একটু টাইম কম থাকার জন্য আমি তোমাদেরকে সেটা পরের পার্টে দেবো। তো দেখো
কোশ্চেন 2 এর এ কি বলছে, বলছে জয়ন্ত বানু borrowed a sum of money from a nationalized bank at 12% simple interest per annum and the same amount at 10% simple interest per annum, both for the same period. He cleared the first loan 6 months before the scheduled date of payment and repaid the second loan just at the end of the scheduled period. If in each case he had to pay Rs 3250 as amount, then how much and for what time did he borrow? আই থিঙ্ক কোশ্চেন বুঝতে পেরেছো। 12% এবং 10% সরল সুদের হারে কিছু টাকা সমান সময়ের জন্য ধার নিয়েছিল। প্রথম লোনটাকে 6 মাসে আগেই, যে টাইমের জন্য ধার নেয় যে এত টাইম পরে মেটাবো, তার 6 মাস আগেই মিটিয়ে দেয়, এবং পরের লোনটাকে একদম সেই টাইমে, যে টাইমের জন্য ধার নিয়েছিল সেই টাইমেই মেটায়, এবং দুটো ক্ষেত্রেই 3250 টাকা তাকে দিতে হয় সুদ আসল হিসেবে। তাহলে কত টাকা ধার করেছিল এবং কত সময়ের জন্য। তাহলে এই কোশ্চেনটাতে আমাদেরকে দুটো জিনিসকে ধরে নিতে হবে। আর আমরা ধরে নিতে পারি লেট she বা জয়ন্তা বানু borrowed rupees x টাকা বড় করেছিল for t years। আমি এটা ধরে নিলাম যে x টাকা বড় করেছিল t বছরের জন্য। তাহলে x টাকা t বছরের জন্য বড় করেছিল। তাহলে আমি ফার্স্ট কেসের ক্ষেত্রে বলতে পারি, ইন ফার্স্ট কেস বা প্রথম ক্ষেত্রে, ফার্স্ট কেসের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে রুপিস এক্স। আর আমি যদি টাইম বলি, তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 6 মাস আগেই লোনটা মিটিয়ে দেয়। টি বছরের জন্য ধার করেছিল কিন্তু 6 মাস আগে, তাহলে 6 মাস মানে কি হাফ বছর, তার মানে মাইনাস হাফ, তাহলে এত ইয়ার্স, এই সময়ের মধ্যে সে লোনটাকে মিটিয়ে দিয়েছে। তাহলে প্রিন্সিপাল ইন্টু, আর এদিকে হলো টাইম। আর যদি আমি রেট অফ ইন্টারেস্ট বলি, তাহলে রেট আমাকে প্রথম ক্ষেত্রে যেটা দেওয়া ছিল কত, 12%। ওকে, তাহলে এই 12% সুদের হারে টি মাইনাস হাফ বছরে এক্স টাকার উপর যে সুদ আসল হবে সেটা 3250 হবে। তাহলে আমি এক্ষেত্রে বলতে পারি দেয়ার ফর ইন্টারেস্ট, আমরা আই ইজ ইকুয়াল টু জানি পি আর টি বাই 100। পি মানে কত, এক্স, আর মানে কত, এখানে সুদের হার 12, আর সময় মানে কত, টি মাইনাস হাফ বছর ডিভাইডেড বাই 100। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট। তাহলে আমি লিখতে পারি দেয়ার ফর অ্যামাউন্ট, ইন্টারেস্ট যদি এটা হয় তাহলে অ্যামাউন্ট কত হবে, এর সাথে শুধু এক্স জোড়া লেগে যাবে, তাহলে 12x ইন্টু টি মাইনাস হাফ ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। ক্লিয়ার? এত টাকা, এটা হলো অ্যামাউন্ট। এখান থেকে আমরা এটুকু ক্লিয়ার পেলাম। ওকে, এবার পরবর্তী ক্ষেত্রে আমাকে আবার বলে দেওয়া আছে, ইন সেকেন্ড কেস যদি আমি করি, ইন সেকেন্ড কেসের ক্ষেত্রে আমি কি করব, সেকেন্ড কেসের ক্ষেত্রে আমার যদি প্রিন্সিপাল বলি, তাহলে সেই প্রিন্সিপাল আমার সেখানেও এক্স টাকা। টাইম যদি আমি বলি, তাহলে এক্ষেত্রে আমার টাইম টি ইয়ার্স, এক্ষেত্রে আমার টাইম টি ইয়ার্স। এক্ষেত্রে যদি আমি রেট বলি, এটা আমাকে দেওয়া আছে 10%। তাহলে এক্ষেত্রে যদি আমি ইন্টারেস্ট বলি, যে এক্ষেত্রে যদি আমি বলি ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু আমার কত হবে, ইন্টারেস্ট হবে আমার এক্স ইন্টু সুদের হার ইন্টু সময় টি বছর বাই 100। আর যদি আমি বলি অ্যামাউন্ট, দেয়ার ফর অ্যামাউন্ট, তাহলে সেটা কি হবে, সেটা আমাদের হবে এক্স ইন্টু 10 ইন্টু টি বাই 100 প্লাস এক্স, এত টাকা। তাহলে এটা ওই ক্ষেত্রে অ্যামাউন্ট এবং এটা এই ক্ষেত্রে অ্যামাউন্ট, এবং কোশ্চেনে বলা আছে দুই ক্ষেত্রেই অ্যামাউন্টটা আমাদের 3250 বা সেম। তাহলে আমি বলতে পারি দেয়ার ফর বাই কন্ডিশন, আমি বলতে পারি বাই কন্ডিশন, কি বলতে পারি বাই কন্ডিশন, দেখো এই দুটো আমাকে ইকুয়াল এখান থেকে দেওয়া আছে। তো আমি লিখতে পারি এখান থেকে একটা ইজ ইকুয়াল টু, তো বাই কন্ডিশন দেখো আমরা কি লিখতে পারি, এই দুটোকে আমরা ইকুয়াল করে দিতে পারি, যে 12x ইন্টু টি মাইনাস হাফ ডিভাইডেড বাই 100 প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 10 ইন্টু টি ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। তো বোথ সাইড থেকে এক্স কাটা যাবে। এবারে এক্স যখন কাটা আমার চলে গেল, তারপর আমি 100গুলোকেও কাটতে পারবো। তাহলে আলটিমেটলি 12x ইন্টু টি মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 10xt। এক্স কাটা, 2 5 10, 2 6 12, গুণ করলে 6t মাইনাস 3 আর 5t। তো আলটিমেটলি 5t ওপাশে গিয়ে বিয়োগ হলে t, আর 3 এপাশে এলে 3।
তাহলে টি এর ভ্যালু 3, অর্থাৎ 3 বছর আমি পেয়ে গেলাম টাইম। এবার আমি লিখতে পারি গিভেন দ্যাট, আমাকে দেওয়া ছিল, কি দেওয়া ছিল, যে এই যে ভ্যালু দুটো, এই দুটোর মধ্যে যে কোনো একটা ভ্যালু হচ্ছে 3250। তাহলে আমি লিখতে পারি এক্স ইন্টু 10 ইন্টু টি বাই 100 প্লাস এক্স, এটা আমার 3250 টাকা। তাহলে দেখো এটা 0 0 কাটা, টি এর মান আমি 3 যদি বসিয়ে দিই তাহলে 3x বাই 10 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3250। ক্লিয়ার? ওকে, তাহলে লসাগু করলে 13x বাই 10 ইজ ইকুয়াল টু 3250, অর্থাৎ এক্স এর মান এখান থেকে আসবে তোমাদের 3250 ইন্টু 10 বাই 13, 13 2 26, 13 5 65, অর্থাৎ 2500। তাহলে আমরা পেয়ে গেলাম অতএব দেয়ারফোর জয়ন্ত বানু borrowed রেস 2500 ফর 3 ইয়ার্স। ক্লিয়ার? তো এই গেল কোশ্চেন, ভালো কোশ্চেন, তোমরা এটাকে নোট করে নিও। তো চলো দেখি এর পরের কোশ্চেন কি আছে এবং আজকের লাস্ট কোশ্চেন। সো আজকের যেটা লাস্ট কোশ্চেন সেটা আছে, এ ট্রেন overtakes two persons who are walking in the same directions. As the train is moving at the rate of 2 km per hour and 4 km per hour and passed them completely in 9 and 10 seconds respectively, find the speed and the length of the train. একটা ট্রেন যখন মুভ করছে, যেদিকে মুভ করছে সেদিকে দুজন পার্সন যাচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার স্পিডে এবং 4 কিমি পার আওয়ার স্পিডে, তাদেরকে যথাক্রমে 9 আর 10 সেকেন্ডে ক্রস করলে ট্রেনের স্পিড আর তার লেন্থ কত বের করো। এগুলো আমরা অনেক কোশ্চেন করেছি খুবই ছোট ছোট শর্টকাট নিয়মে, রেশিও মেথড দিয়ে এভাবে করে রিলেটিভ স্পিড দিয়ে, সেটাকে আমরা এখন ডিটেইল প্রমাণটা আমরা করব। তো এক্ষেত্রে আমি স্পিড আর ডিস্টেন্সটাকে আমি ট্রেনের লেন্থটাকে ধরে নেব। তা লেট দি স্পিড of the train is x কিমি per hour and length, আচ্ছা এটাকে আমরা x কিমি পার আওয়ার না ধরে আমি এটাকে আপাতত ধরছি x মিটার পার সেকেন্ডে, x মিটার পার সেকেন্ড ধরছি, যদি পরবর্তীকালে আমাদের প্রয়োজন পড়ে কিলোমিটার পার আওয়ার আমি বের করব, আমি এটাকে x মিটার পার সেকেন্ড ধরছি। অ্যান্ড লেন্থ অফ দি ট্রেন ইজ y মিটার, আমি এর স্পিডকে x মিটার পার সেকেন্ড এবং আমি এর ট্রেনের যে দৈর্ঘ্য তাকে y মিটার, আমি লেন্থ এর ধরে নিচ্ছি, ধরে নিলাম। এবার যখন একটা ট্রেন একটা পার্সনকে ক্রস করে তার অর্থ কি, তার অর্থ হলো নিজের লেন্থকে ক্রস করা। নাও ডিস্টেন্স কভার্ড বাই এ ট্রেন while crossing a man is equal to length of the train, নিজের লেন্থকেই ক্রস করা। তাহলে নিজের লেন্থকে ক্রস করা মানে আমি সেটাকে বলতে পারি সেক্ষেত্রে নিজের লেন্থ মানে কত, y মিটার। ক্লিয়ার? তাহলে আমাকে বলো, আচ্ছা এখানে এবার নাও স্পিড অফ দি ফার্স্ট ম্যান, প্রথম যে মানুষ তার স্পিড কত, 2 কিলোমিটার পার আওয়ার, যেটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তো মিটার পার সেকেন্ডে যদি আমাকে কনভার্ট করতে হয় তাহলে আমরা এক এক মিটার, আমরা কি জানি 5 বাই কত দিয়ে আমরা গুণ করি, কিলোমিটার পার আওয়ারকে 5 বাই 18 দিয়ে আমরা গুণ করি, বাট এখানে আমরা 1000 বাই 3600 দিয়ে গুণ দেবো, এটা করে আমরা দেখাবো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি কাটাকাটিটা করে দাও, 2 5 10, 2 9 2 18 36, কিন্তু এটা আমরা করে দেখাবো। তারপরে 2 9 18, অর্থাৎ 5 বাই 9 মিটার পার সেকেন্ড। অ্যান্ড চাইলে তোমরা কোশ্চেনটাকে কিলোমিটার পার আওয়ারও করতে পারতে, আমি মিটার পার সেকেন্ডে করছি, তো সেটাতে কোনো প্রবলেম হবে না। স্পিড অফ দি সেকেন্ড ম্যান, তাহলে সেকেন্ড ম্যানের স্পিড আমাকে কত দেওয়া আছে, 4 কিমি পার আওয়ার। তো 4 কিমি পার আওয়ারকে একই রকমভাবে গুণ দেবে, তাহলে 5 বাই 18 মিটার পার সেকেন্ড, 2 2 4, 2 9 18, অর্থাৎ 10 বাই 9 মিটার পার সেকেন্ড এলো এর উত্তর। তাহলে আমি এবার লিখতে পারি দেয়ারফোর টাইম
টেকেন, আচ্ছা টাইম টেকেন না, আমি দেয়ারফর লিখতে পারি দেয়ারফর বাই কন্ডিশন, দেখো আমরা জানি টাইম ডিস্টেন্স ইজ ইকুয়াল টু মানে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাহলে দেয়ারফর আমরা বাই কন্ডিশন লিখতে পারি যে ডিস্টেন্স মানে কি নিজের লেন্থ অর্থাৎ ওয়াই মিটার বাই রিলেটিভ স্পিড। ওকে, রিলেটিভ স্পিড বলতে কি বোঝাবে এখানে, রিলেটিভ স্পিড প্রথম ক্ষেত্রে রিলেটিভ স্পিড কত, আচ্ছা এখানে আমরা একটু লিখে নিতে পারি, এখানে বাই কন্ডিশন না করে আমরা প্রথমে আগে লিখে নেব যে when the train crosses the first man then relative speed, তাহলে প্রথম ম্যানকে যখন ক্রস করে তখন রিলেটিভ স্পিড কি, যেহেতু একই ডিরেকশনে যাচ্ছে তাহলে মাইনাস হবে, অবভিয়াসলি ট্রেনের স্পিডের তো বেশি, তাহলে ট্রেনের স্পিডের থেকে এর স্পিড অর্থাৎ 5/9 এটা মাইনাস হবে মিটার পার সেকেন্ড, অ্যান্ড when crossing second man relative speed is সেটা কত হবে একই রকম x মাইনাস 10/9 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এবার লিখতে পারি therefore by condition ডিস্টেন্স অর্থাৎ y মিটার বাই প্রথম ক্ষেত্রে রিলেটিভ স্পিড, এটা হচ্ছে টাইম যেটা আমাকে দেওয়া আছে 9 সেকেন্ড, অ্যান্ড y বাই x মাইনাস 10/9 এটা আমাকে দেওয়া আছে 10 সেকেন্ড। এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করব, সলভ করে এখান থেকে আমরা কিসের মান বের করব, x এবং y এর মান যদি বের করে নিতে পারি তাহলে আমরা স্পিড আর ট্রেনের লেন্থ পেয়ে যাব। তো এখান থেকে x আর y এর মান কিভাবে বেরোবে আমরা সেটা একটু দেখে নিই। তো দেখো এই প্রথম ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে যদি আমি এর নিচে নিচে কাজ করতে থাকি তাহলে আমার কি হবে, y ইজ ইকুয়াল টু 9 দিয়ে যখন গুণ হবে তাহলে 9x মাইনাস এখানে 9 9 কাটা চলে গেলে 5 হবে, এটাকে এবার দাগ টেনে নিয়ে করতে পারো। আর এখান থেকে যখন করবে তাহলে y ইজ ইকুয়াল টু কি হবে, দেখো 10 দিয়ে যদি গুণ করা যায় তাহলে 10x মাইনাস 10 10 100/9 হবে। এবার এটাও y এর ভ্যালু, এটাও y এরই ভ্যালু, তাহলে এই দুটোর থেকে আমি যে কোনো একটা থেকে y এর মান এখানে যদি পুট করে দিই তাহলে এখান থেকে এটাকে মনে করো 1 নং দিলাম, তাহলে এখানে লিখবো যে পুটিং ভ্যালু অফ y ফ্রম 1 উই গেট, তাহলে এখানে আমি পুট করলে 9x মাইনাস 5 ইজ ইকুয়াল টু হবে 10x মাইনাস 100/9। তাহলে দেখো এই 10x কে যদি এ পাশে নিয়ে আসি তাহলে 9x মাইনাস 10x আর এদিকে মাইনাস 100/9 থাকলো, আর 5 ও পাশে গেলে প্লাস হয়ে গেল আর কি, মাইনাস x ইজ ইকুয়াল টু, এখানে যদি আমি লসাগু করি তাহলে 9, তাহলে মাইনাস 100 আর 9 5 45, তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এখানে কত আসবে 55 আসবে, মাইনাস 55/9 আসবে, তো মাইনাস মাইনাস কাটা গেলে এক্স এর ভ্যালু আসলো 55/9, এক্স এর ভ্যালু 55/9, এই ভ্যালুটা আমি পুট করে দেবো। তাহলে আমরা লিখবো না দেয়ারফর ফ্রম ইকুয়েশন 1 উই গেট, ইকুয়েশন 1 এর থেকে আমরা কি পাই, y ইজ ইকুয়াল টু 9 ইন্টু এক্স এর জায়গায় আমি পুট করে দিচ্ছি 55/9 মাইনাস 5, 9 9 কাটা চলে গেলে 55 মাইনাস 5 অর্থাৎ 50, 55 মাইনাস 5 অর্থাৎ কত 50। তাহলে আমি লিখতে পারি দেয়ারফর স্পিড অফ দি ট্রেন ইজ 55/9 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু, এটাকে আমি এবার আবার পুনরায় চাইলে ঘন্টা করে দিতে পারি, 18/5 দিয়ে গুণ, 5 11 55, 9 2 18 অর্থাৎ 22 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড লেন্থ অফ দি ট্রেন ইজ ইকুয়াল টু 50 মিটার, ওয়াইয়ের মান 50 মিটার। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরে গিয়েছো এখানটায় যে কিভাবে আমরা বের করলাম, ট্রেনের লেন্থ কত হলো 50 মিটার এবং ট্রেনের যে স্পিড হলো সেটা হলো 22 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এই কটা কোশ্চেন্স ছিল, এই 3টে কোশ্চেন্স নেওয়াতেই দেখলে ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে গেছে, তাই আমি এর মধ্যে আর বাকি পার্টগুলো ইনক্লুড করছি না এবং একটু সময়ের অভাবেও আমি সেটাকে ইনক্লুড করতে পারছি না। তো সেই পার্টটা তোমরা পরে পাবে এই সপ্তাহে, যেহেতু এটাই লাস্ট ভিডিও ম্যাথসের প্রিভিয়াস ইয়ার্সের, এরপরে আমাদের রিজনিং এর প্রিভিয়াস ইয়ার মক টেস্টগুলো কন্টিনিউ হবে। তো আগামী
সপ্তাহে আবার 4টে ডেট পাবো। সেই 4টে ডেটের মধ্যে অন্তত পক্ষে এটার একটা পার্ট এবং বাকি যে 3 দিন, ঠিক আছে, তো বাকি 3 দিন মোটামুটি ধরে নাও, তাহলে পরের সপ্তাহে আমরা যেটা ডেট পেয়ে যাব সেটা হচ্ছে 6 তারিখ, তাহলে হচ্ছে গিয়ে 7 সামথিং, 7, 8, 9, 10, 4 দিনের মতন আমরা ডেট পাবো। আরও সেই 4টে ডেটের মধ্যে আমি মোটামুটি এটার একটা পার্ট এবং 2005 সালের পার্ট আর 2004টা আমি কমপ্লিট করার চেষ্টা করবো। 2004 যদি পুরোপুরি কমপ্লিট নাও হতে পারে, তো আমি সেখান থেকে যতগুলো কোশ্চেন্স, যেগুলো কঠিন কঠিন কোশ্চেন আছে, সেগুলো সলিউশন তোমাদেরকে প্রোভাইড করবো। তো এই ভিডিওটা কেমন ভালো লাগলো সেটা জানিও, বাকিদের সাথে অবভিয়াসলি শেয়ার করে দিও। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।